ব্যোমকেশ অজিতকে একটা পুরনো কেসের কথা শোনায়। সেই কেসে এক ভদ্রলোকের মাথায় কেউ একজন আঘাত করে তার একটা সবুজ রঙের ছাতা নিয়ে পালায়। আর তার ঠিক দুদিনের মধ্যেই শহরের একটা সোনার দোকানে কেউ দরজা ভেঙে দেরাজ চাবি দিয়ে সমস্ত টাকা পয়সা ও গয়নাগাটি চুরি করে নিয়ে যায়। তবে চোরের কাছে দেরাজের চাবি এলোই বা কি করে? আর অবিনাশবাবুর মৃত্যুর সাথে তার সবুজ ছাতার সম্পর্কই বা কি? কেন একজন ছাতা চুরি করার জন্য একটা খুন করবে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনারা শুনবেন প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট অমর চরিত্র ব্যোমকেশ বক্সীর প্রতি আমাদের শ্রদ্ধার নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে একটি ব্যোমকেশ ফ্যানফিকশন, ব্যোমকেশ ও সবুজ ছাতার রহস্য। গল্পের সূত্রধার ও বিশেষ একটি চরিত্রে শুভ, গল্প পাঠে পিনাকি, ব্যোমকেশের চরিত্রে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে পার্থ, সাগ্নিক ও শিউলি। শুরু হতে চলেছে আজকের আমাদের বিশেষ নিবেদন, ব্যোমকেশ ও সবুজ ছাতার রহস্য। ব্যোমকেশ নিজের ইজি চেয়ারের উপর হেলান দিয়ে বাইরের জানলার দিকে তাকিয়েছিল। আমিও তার ঘরে বসে আজ সকালের খবরের কাগজটা আরও একবার উল্টে পাল্টে দেখছিলাম। যদিও সকালে একবার দেখা হয়ে গেছে, তবুও এখন করার মতো কিছুই নেই। বেশ কিছুক্ষণ এভাবেই বসে রয়েছি। ঘরের মধ্যে একটা নিস্তব্ধতা যেন বিরাজ করছে। ব্যোমকেশ নিজের মতো মন দিয়ে কিছু একটা ভাবছে বলেই আমার মনে হচ্ছিল। আর এটাও মনে হচ্ছিল এখন তাকে কিছু বলা ঠিক নয়। মনে মনে স্থির করলাম সে যতক্ষণ না আমায় কিছু বলবে, আমিও কিছু বলবো না। একটু পরেই পুঁটিরাম এসে আমাদের খেতে যাওয়ার কথা বলে গেল। দুপুর হয়ে এসেছে। খেতে যাওয়ার তোড়জোড় করছি, এমন সময় ঘরের মধ্যে টেলিফোনটা বেজে উঠল। টেলিফোনের শব্দটা যেন একটু বেশি জোরে মনে হলো, কারণ এতক্ষণ ধরে সবকিছু চুপচাপ ছিল, একমাত্র পুঁটিরামের বলে যাওয়া ছাড়া। ব্যোমকেশ চোখ খুলে প্রথমে টেলিফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর উঠে গিয়ে টেলিফোনটা কানে দিয়ে বলল, হ্যালো। ব্যোমকেশ টেলিফোনে বেশ কিছুক্ষণ কথা বলল। আমি একবার টেলিফোনের দিকে তাকিয়েছিলাম, তারপর আবার নিজের মতোই খবরের কাগজে মন দিলাম। টেলিফোনের কথা শেষ করে আবার নিজের জায়গায় বসে ব্যোমকেশ বলল, অজিত, কাল রাতে তুমি হাতে কোনো কেস না থাকার জন্য হতাশ বোধ করছিলে না? আর আজ সকালেই বোধহয় একটা কেস চলে এলো, জানো তো? আমি খবরের কাগজ বন্ধ করে টেবিলের উপর রেখে বললাম, কার টেলিফোন ছিল ব্যোমকেশ? ভদ্রলোকের নাম গোপাল রায়। ভদ্রলোক আজ সকালেই আমি টেলিফোন করার দুবার চেষ্টা করেছেন, তবে তুমি জানো সকাল থেকে ক্রস কানেকশন চলছিল, তাই তিনি পাননি। আজই তার আমার কাছে আসার ইচ্ছে ছিল, কিন্তু টেলিফোনে না পাওয়ায় বাড়ি থেকে আর বেরোয়নি। এখন কথা হয়ে গেল কাল সকালে তিনি এসে পৌঁছবেন। কি ব্যাপারে তোমার কাছে আসতে চাইছে সেটা কিছু বলেছে? না অজিত, তিনি বলেছেন তিনি এখানে এসেই সমস্তটা বলবে। আচ্ছা, তাহলে তো অপেক্ষা করতে হবে। তবে তোমার কি কিছু মনে হলো? ভদ্রলোক এমন একটা ব্যাপার হয়তো বলতে চাইছেন যে ব্যাপারটা নিয়ে তিনিও সামান্য দ্বিধায় রয়েছেন। আসলে তুমি খেয়াল করে দেখবে অজিত, মাঝে মধ্যে অনেকে অনেক ব্যাপার অনুমান করতে পারে, বুঝতে পারে যে কোথাও একটা না একটা কোনো সমস্যা চলছে, কিন্তু সেটা সম্পর্কে নিজেই পরিষ্কার হতে পারে না, তাই অন্যকে কিভাবে বলবে সেটাও বুঝতে পারে না। ভদ্রলোকের সমস্যাটা বোধহয় তেমনই। আর এটাও বলছিলেন যে তিনি যে সমস্যায় রয়েছেন সেটা আর কাউকে বলতে পারছেন না, আমার কাছে আসতে চাইছেন। তবে আমার মনে হচ্ছে সমস্যাটা অতি সামান্য কিছু হতে পারে। সামান্য কিছু হলে তো তুমি সেই কাজটা হাতে নেবে না। আগে সমস্তটা শুনি, সমস্তটা না শুনলে তার আগে তো কিছুই বলা যাবে না। তবে চুরি, খুন কিংবা বড় কোনো অপরাধ বলে মনে হচ্ছে না। আর কিছু ধারণা করতে পারলে? ভদ্রলোকের ঠান্ডার ধাত রয়েছে যতদূর মনে হয়। তার সামান্য শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তিনি ইনহেলার নেন। এছাড়া ছোটখাটো ব্যাপারে বেশি উত্তেজিত হয়ে পড়েন। আর আরও একটা ব্যাপার যেটা মনে হলো সেটা হলো, না থাক, সে ব্যাপারটা বলা যাবে না, তুমি মনে করবে আমি বাড়িয়ে বলছি। না না, তেমনটা ভাবার কোনো কারণ নেই, তুমি বলো। ভদ্রলোক মনে হয় চশমা ব্যবহার করেন। একটা শব্দ আমি পেয়েছি যেটা যতদূর সম্ভব চশমা চোখ থেকে খুলে টেবিলে রাখার শব্দ। তবে হতেও পারে অন্য কোনো শব্দ আমি শুনেছি। ধারণাটা হলো কারণ ভদ্রলোকের বয়স বেশ বেশি। এবার কিন্তু ব্যোমকেশের কথায় আমি সত্যিই হেসে উঠলাম। তারপর বললাম,
মাঝে মাঝে তুমি এমন সব কথা বলো না ব্যোমকেশ, যেগুলো বিশ্বাস করা যায় না। টেলিফোনের ওপার থেকে একজনের কথা শুনে তুমি বলে দিলে তিনি চশমা ব্যবহার করেন। আগেই বলেছি ব্যাপারটা আমার অনুমান, তবে এই শব্দটা অন্য কিছুরও হতে পারে। যেমন লাঠি রাখার শব্দ কিংবা মোটামুটি ভারী কোনো জিনিস টেবিলে রাখার শব্দ, এমনটা হতেই পারে। তবে চশমা টেবিলের উপর রাখলে যেমন শব্দ হয় তেমন শব্দটাই বোধ হয় আমি শুনতে পেয়েছি। টেলিফোনের খুব কাছে হওয়ায় শব্দটা শোনা গেছে, তবে সেটা নাও হতে পারে অজিত। আমি নিশ্চিতভাবে কিছুই বলছি না। দাসবাবু সেদিন যে কেসটার কথা বলছিলেন সেটার কি হলো? এই কেসটার সমাধান হয়ে গেছে অজিত। আসলে তুমি দিন কয়েক তোমার নতুন বউ নিয়ে ব্যস্ত ছিলে, তাই তোমায় আর আমি বিরক্ত করিনি। সেই কেসটার সমাধান হয়ে গেছে, তাহলে সেটাই বলি। এখন তোমার কোনো কাজ নেই তো? আমার অবশ্য এখন কোনো কাজ নেই, তবে এখন খেতে না গেলে বউঠান কিন্তু কুরুক্ষেত্র বাঁধাবে। তার চেয়ে বরং চলো খাবারটা সেরে আসি, তারপরে না হয় সেই কেসের ব্যাপারে শুনবো তোমার কাছে। ব্যোমকেশ আমার কথায় হেসে উঠল। তারপর দুজন মিলে খাবার টেবিলে গিয়ে বসলাম। দুপুরের খাওয়া একরকম সেরে নিয়ে যখন ব্যোমকেশের ঘরে এলাম, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসতে শুরু করেছে। খোলা জানলা দিয়ে আকাশের সূর্যটাকে দেখা যায় পশ্চিম আকাশে। এই মুহূর্তটা মাঝে মাঝে বেশ ভালো লাগে। কেন ঠিক গুছিয়ে বলতে পারবো না, তবে ভালো লাগে। শহরের বুকে একটা দিন শেষ হয়ে সূর্য অস্ত যেতে শুরু করেছে। হয়তো শহরের বুকে নানা জায়গায় এখন অনেক মানুষ নিজেদের মতন চুপ করে বসে রয়েছে, তাদের মনে একটা গল্প চলছে, অথবা কেউ একটা গল্প কাউকে শোনাচ্ছে। এমনটা যখন মনে হয় তখন কেমন যেন মন উদাস হয়ে যায়। আমি সাহিত্যিক বলেই হয়তো আমার ক্ষেত্রে এমনটা ঘটে, কিংবা এমনও হতে পারে অনেক মানুষের ক্ষেত্রেই এমনটা হয়। ব্যোমকেশ তার চেয়ারে গুছিয়ে বসতেই আমি বিছানার এক পাশে হেলান দিলাম। তারপর বললাম, কেসটা কিসের ছিল বলো তো? যতদূর মনে পড়ছে কোনো একটা খুন হয়েছিল, তাই না? অজিত, খুন হয়েছিল, তবে খুনের আসল কারণটা জানলে তুমি অবাক হয়ে যাবে। খুনটা হয়েছিল আসলে একটা ছাতার জন্য। ছাতার জন্য খুন? হ্যাঁ অজিত, ছাতার জন্য। যে ভদ্রলোক খুন হয়েছিলেন তার নাম অবিনাশ লাহিড়ী। আমাদের হাতে কেসটা যখন আসে তখন ভদ্রলোকের খুন হয়ে গেছে, তবে খুনটা হয়েছিল অদ্ভুতভাবে। আমার যতদূর মনে হয়েছে খুনি ভদ্রলোককে খুন করতে চায়নি। তার মাথায় আঘাত করে তার ছাতাটা হাতিয়ে নিতে চেয়েছিল, কিন্তু মাথায় আঘাতটা খুব জোরদার হয়ে গেছিল। আর ভদ্রলোক বেশ কিছুদিন আগেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শরীর এমনিতেই দুর্বল ছিল, তাই মাথায় আঘাত লাগা আর রক্তপাত হওয়ার জন্য তিনি সেই ধাক্কাটা সহ্য করতে পারেননি, তাই হাসপাতালেই তার মৃত্যু হয়। আমরা যখন খবর পাই তখন তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। দাসবাবুর কাছ থেকে আমি জানতে পারি এক ভদ্রলোক সন্ধ্যের দিকে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তখন দাসবাবুর সাথে আমি তাকে দেখতে চাই। হাসপাতালের বিছানায় তিনি শুয়ে রয়েছেন। তার অবস্থা যে খুব একটা ভালো নয় তা বোঝাই যায়, তবুও আমায় আমার কাজটা করতে হলো। তাই তার বিছানার পাশে বসে তাকে প্রশ্ন করলাম, অবিনাশবাবু, অবিনাশবাবু আমার কথা শুনতে পাচ্ছেন? ভদ্রলোক ঘোলাটে চোখে আমার দিকে তাকালেন, তারপর কোনো রকমে মাথা নাড়িয়ে বোঝালেন যে তিনি শুনতে পাচ্ছেন। আমি বললাম, আপনার সাথে আসলে কি হয়েছিল বলুন তো? ভদ্রলোক মারা গিয়েছিলেন তার 1 ঘন্টা পরে, তবে সেই সময় তিনি যে অতি কষ্ট করে আমায় কথাগুলো বলেছিলেন আমি বুঝতে পারছিলাম, অথচ আমার কিছুই করার ছিল না। তার কাছ থেকে ব্যাপারটা না জানতে পারলে যে আমার অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবো না। তিনি আমায় যা বললেন তার সারমর্ম হলো এই। সেদিন সন্ধ্যাবেলা তিনি বাড়ি থেকে কোনো একটা কাজে বেরিয়েছিলেন। এদিকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তাই তিনি হাতে করে ছাতাটা নিয়ে বেরিয়েছিলেন। ভদ্রলোক যখন বড় রাস্তা ছেড়ে একটা গলির ভেতরে ঢুকেছেন তখনই তার মনে হলো তার পেছনে কেউ যেন তাকে অনুসরণ করে চলেছে। ব্যাপারটা বুঝতে পেরে তিনি তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন, তবে তার কাছে টাকা পয়সা তেমন কিছুই নেই যে চোর অথবা ছিনতাইবাজ তাকে অনুসরণ করবে, কিন্তু তবুও তিনি দ্রুতভাবে হাঁটতে থাকেন। যে রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই দিকটায় লোকজন খুব কম। তাড়াতাড়ি হেঁটে লোকজনের মধ্যে গিয়ে পড়তে পারলে ভালো হয়, এমনটা ভেবে তিনি দ্রুত হাঁটতে শুরু করেছেন। তখনই তার মনে হলো তার পিছনে হাঁটতে থাকা লোকটা যেন দ্রুত হাঁটতে শুরু করেছে। সেটা দেখে তিনি ভয় পেয়ে দৌড়তে শুরু করেন, কিন্তু পেছনে যে হেঁটে আসছিল সে তার চেয়েও বেশি দ্রুত এগিয়ে আসে। ভদ্রলোক বেশ বয়স্ক, তাই বেশিক্ষণভাবে দৌড়তে পারেন না, কিন্তু পেছনে যে এগিয়ে আসছিল সে ততক্ষণে আরও খানিকটা এগিয়ে এসেছে। তারপরেই মাথায় একটা আঘাত পান তিনি। আঘাত পেয়ে মাটির উপর পড়ে যাওয়ার আগে বুঝতে পারেন পেছন থেকে ছুটে আসা লোকটা তার হাত থেকে ছাতাটা কেড়ে নিয়ে সামনের দিকে দৌড়ে গেল।
তারপরে তার চোখের সামনেটা অন্ধকার হয়ে আসে। তিনি আর কিছুই বুঝতে পারে না। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি হাসপাতালের বিছানায়। আমি তাকে প্রশ্ন করলাম, আপনি নিশ্চিত ওই লোকটা শুধু আপনার হাত থেকে ছাতাটা কেটে নিয়েছিল আর অন্য কিছুই করেনি? কিংবা আপনার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা সেটা খুঁজে দেখারও চেষ্টা করেনি? না না ব্যোমকেশবাবু, আমার হাত থেকে ছাতাটা কেড়ে নিয়েই সে সে দ্রুতভাবে সামনের দিকে চলে যায়। মাটিতে পড়ে যেতে যেতে আমি বুঝেছিলাম যে সে একবারের জন্য আমার পেছনে ফিরেও তাকায়নি। দ্রুতভাবে এগিয়ে গিয়ে সামনের বড় রাস্তার লোকজনদের মধ্যে মিশে যাওয়ার জন্য সে দৌড়চ্ছিল। একটা কথা বলুন আমায়, আপনার ছাতাটার মধ্যে কি এমন কিছু ছিল যার জন্য কেউ সেটা চুরি করতে পারে? মানে আমি বলতে চাইছি, ছাতার মধ্যে কি আপনি কিছু লুকিয়ে রেখেছিলেন? না ব্যোমকেশবাবু, আমি ছাতার মধ্যে কিছু লুকিয়ে রাখতে যাব কেন? ছাতাটা তো বেশ পুরনো। সম্প্রতি কিছুদিন আগে ছাতাটা আমি এক ছাতা সারাইওয়ালার কাছ থেকে সারিয়ে নিয়েছিলাম। কারণ কারণ বৃষ্টির সময় ছাতা না থাকলে খুবই সমস্যা হয়। আমার বাড়িতে এই ছাতাটা ছাড়া আর একটাই ছাতা ছিল। বাড়ির লোকও ছাতা নিয়ে মাঝে মধ্যে বেরিয়ে পড়ে, তাই আমি এই ছাতাটা সারিয়ে নিয়েছিলাম। এখন ওই ছাতাটা একজন চুরি করতে চায় কেন? আর তার জন্য আমাকে কেন এভাবে মারবে? কেন? হ্যাঁ, এটাই আমি বুঝতে পারছিলাম না। ভদ্রলোকের কথা শুনে আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবু একটা ধারণা হওয়ায় প্রশ্ন করলাম, সেই লোকটাকে আপনি এর আগে কোথাও দেখেছেন? অন্ধকারে লোকটার মুখটা ভালোভাবে দেখতে পাইনি ব্যোমকেশবাবু। তবে যখন সে আমার হাত থেকে ছাতাটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একবার আমার দিকে ঘুরে তাকিয়েছিল। সামান্য অন্ধকারে দেখতে পেলেও মনে হচ্ছিল লোকটাকে যেন আমি আগেও কোথায় দেখেছি, তবে তবে ঠিক মনে করতে পারিনি। ছাতাটা আপনি সারাই করতে দিয়েছিলেন বলছেন, সেটা ঠিক কোথায়? মানে সেই ছাতা সারাইওয়ালাকে কোথাও পাওয়া যাবে? অবিনাশবাবুর সেই কথায় আমাদের একটা ঠিকানা বলে দিলেন। সেই ঠিকানাটা অবিনাশবাবুর বাড়ি থেকে হাঁটা পথে মিনিট 10 বড় রাস্তার কাছে। তবে এরপরে অবিনাশবাবুর সাথে দু একটা কথাবার্তা হলো, তবে কেসটার ব্যাপারে কোনো কিছুই বোঝা গেল না। তার কোনো শত্রু থাকতে পারে কিনা সে কথাটা তাকে জিজ্ঞাসা করতে যাব, এমন সময় ডাক্তার এসে আমায় বাধা দিলেন। অবিনাশবাবুর অবস্থা ভালো নয়, সে কথা আগেই বলেছি। তবে সেই মুহূর্তে তিনি আর কোনো কথা বলতে পারছিলেন না। তার ভীষণ কষ্ট হচ্ছিল বলে মনে হচ্ছিল। আমি আর দাসবাবু হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। সেই ছাতাওয়ালার কাছে একবার যাওয়া দরকার, যদি কিছু জানা যায়। তার কাছ থেকে জানা যেতে পারে, কারণ ছাতাটা সেই সারিয়েছিল। ছাতাটার মধ্যে যদি কিছু থাকে তাহলে তার একটা অনুমান সে করলেও করতে পারে। এমনটা ভেবে আমি আর দাসবাবু সেই ছাতাওয়ালার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি তখন মনে হয়েছিল ওই ছাতাটায় এমন কিছু আছে যার জন্য ভদ্রলোকের ওপর খুনি আক্রমণ করেছে? কিন্তু ভদ্রলোক তো নিজে বলেছেন তার ছাতার মধ্যে তেমন কিছু ছিল না, আর সেটা থাকলে তিনি তো সেটা জানতেই পারতেন। অজিত, ভদ্রলোকের ছাতাটার মধ্যে যদি কিছু একটা থেকে থাকে সেটা ভদ্রলোক যে জানবেই সে কথা কিন্তু ঠিক নয়। ভদ্রলোক নিজেই বলেছেন ছাতাটা বেশ কিছুদিন অবহেলিত ছিল। তিনি ছাতাটা সারাই করার জন্য ছাতাওয়ালার কাছে নিয়ে গিয়েছিলেন। তার মানে ছাতা তিনি ব্যবহার করতেন না সে সময়। যদি ছাতার মধ্যে কোনো কিছু রাখা হয় কিংবা অন্য কেউ সেটা রেখে থাকে তাহলে সেটা তিনি জানতে পারবেন না। আর যে লোকটি ছাতাটার জন্য ভদ্রলোককে আক্রমণ করেছিল সে বোধহয় সেটা জানতো। তবে সেক্ষেত্রে ভদ্রলোকের পরিবারকে সন্দেহ করা যায়। কিন্তু তাহলে তো তার পরিবারের সাথেও তোমাদের কথা বলার প্রয়োজন ছিল। সেটা বলেছিলাম, তবে তার আগে আমরা গিয়েছিলাম ছাতাওয়ালার সাথে কথা বলতে। ভদ্রলোকে দেওয়া ঠিকানায় ছাতাওয়ালাকে পাওয়া গেল। তুমি দেখবি অজিত, কলকাতা শহরের বুকে রাস্তার পাশে বেশ কিছু ছাতাওয়ালা বসে থাকে। ছাতা সারাই থেকে শুরু করে ছাতার বিভিন্ন রকম সমস্যা তারা ঠিক করে দেয়। আমরা সেখানে গিয়ে যখন পৌঁছলাম তখন লোকটি বোধহয় আমাদের খদ্দের ভাবলো, তাই বলল, বলুন বাবু, ছাতা ছাড়াই করতে এসেছেন তো, নাকি ছাতা নেবেন? লোকটা যেখানে বসে আছে সেটা বড় রাস্তার একপাশে। তারা আশেপাশে ছাতা সারাইয়ের সরঞ্জাম ছাড়াও বেশ কয়েকটা ছাতা রয়েছে। লোকটা আমাদের দিকে তাকিয়ে আমাদের কথার অপেক্ষা করতে লাগলো। এই দেখে দাসবাবু বললেন, আমরা ছাতা সারাই করব না, ছাতা কিনবও না। তোমার কাছ থেকে কয়েকটা কথা জানতে এসেছি। আমরা পুলিশের লোক,
এখানে বলে রাখা ভালো, দাসবাবুর পরনে কিন্তু পুলিশের পোশাক ছিল, তবুও লোকটা আমাদের খদ্দের ভেবেছিল। কেন সেটা বুঝতে পারিনি। পুলিশের লোক শুনে লোকটা একটু থতমত খেয়ে বলল, কিন্তু বাবু, আমি তো কিছু করিনি, আমার কাছে পুলিশের লোক কেন? দাসবাবু কিছু বলার আগেই আমি বললাম, আচ্ছা তুমি এখানে কত বছর ধরে কাজ করো? এই মাস ধরে এখানে বসি বাবু। এর আগেও ওই বড় রাস্তার পাশে একটা গাছের তলায় বসতাম, তবে এখন ওখানে একটা নতুন দোকান হচ্ছে, তাই আর ওখানে বসা যায় না বলে এখানে বসি। অবিনাশবাবুর কাছ থেকে জেনে নিয়েছিলাম তিনি ঠিক কবে ছাতা সারাতে গিয়েছিলেন। তিনি ছাতা সারাতে এসেছিলেন মাত্র 3 দিন আগে। তাই সেদিনের কথাটা বলেই তাকে বললাম, সেদিন তোমার এখানে যারা যারা ছাতা সারাতে এসেছিল, তোমার কি তাদের কথা মনে আছে? একটু ভেবে বলতে পারবে? লোকটা যেন ভেবে তারপর বলল, 3 দিন আগে? কিন্তু 3 দিন আগে তো অনেকজনই এসেছিল বাবু, তাদের সবার কথা আমি কি করে মনে রাখবো? একটা সবুজ রঙের ছাতা ছিল, ছাতাটা বেশ পুরনো হয়ে গেছিল। ভদ্রলোক ছাতাটা ব্যবহার করতেন না, তোমার কাছ থেকে সারাই করে নিয়ে ব্যবহার করবেন। ভদ্রলোকের বয়স ওই 50-এর উপরেই হবে। ভদ্রলোকের চোখে চশমা, মাথার চুল বেশ লম্বা, কপালের ডান দিকে একটা ছোট্ট আঁচিল রয়েছে। এবার মনে পড়েছে। লোকটা বেশ কিছুক্ষণ ধরে ভাবার চেষ্টা করলো, কিন্তু মনে হলো কিছুই মনে করতে পারছে না। তাই আমি বাধ্য হয়েই বললাম, সবুজ রঙের কোনো ছাতা সেদিন দেখেছিলে, যেটা দেখে তোমার অদ্ভুত কিছু মনে হয়েছে? আর ছাতার মধ্যে কেউ যদি কোনো ছোট জিনিস লুকিয়ে রাখতে চায়, তাহলে সেটা কোথায় লুকিয়ে রাখতে পারে বলে তোমার মনে হয়? লোকটা এই কথায় বোধহয় খুশি হলো যে সে একটা ছাতা খুলে আমাদের দেখাতে লাগলো। ছাতার তলায় যে ছোট্ট বাট থাকে, সে বাটের মধ্যে কোনো কিছু লুকিয়ে রাখা যায়, তবে সেক্ষেত্রে বাট ছাতায় লাগাতে সমস্যা হবে। ছাতার উপরে এক ধরনের টুপি থাকে, সেই টুপির মধ্যে অতি ক্ষুদ্র কিছু লুকিয়ে রাখা যাবে, তবে সামান্য বড় কিছু হলে সেটা কিন্তু আর লুকিয়ে রাখা যাবে না। তবে ছাতার কাপড়ের মধ্যে যদি কোনো একটা কিছু সেলাই করে রাখা যায়, তাহলে সেটা সম্ভব। সেক্ষেত্রে কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে। ছাতার কাপড় যেখানে লোহার শিকের সাথে যুক্ত আছে, সেখানে সেলাই করে রাখতে হবে, তবে সেক্ষেত্রে বেশি বড় জিনিস রাখা যাবে না। আমার কেমন যেন মনে হলো অবিনাশবাবুর ছাতায় আসলে যা ছিল সেটা খুব একটা বড় কিছু নয়, ছোট কিছু, হয়তো একটা ছোট্ট মটর দানার মতো হিরে কিংবা দামি কোনো জিনিস। লোকটি কিন্তু আমাদের কোনো তথ্যই দিতে পারল না সেদিনের ব্যাপারে। তারপর হঠাৎ করে কিছু একটা মনে পড়তে সে বলে উঠল, একটা কথা মনে পড়েছে বাবু, ওই 3 দিন আগেরই কথা, বুঝলেন। আমি ছাতা সারাই করছিলাম, আমার সামনে এক ভদ্রলোক দাঁড়িয়ে। আপনারা যেমন বলছেন তেমনই হয় সেই ভদ্রলোক, যতদূর মনে পড়ছে। সেই সময় হঠাৎ করে আমাদের পাশে ওই রাস্তা দিয়ে একজন দৌড়ে এদিকে আসছিল। আস্তে আস্তে হঠাৎ করে আমাদের সামনে ধপ করে মাটিতে পড়ে যায়। আমরা দুজন তাড়াতাড়ি উঠে গিয়ে তাকে তুলে এনে আমার এই দোকানের এই এক পাশে বসায়, তার চোখ মুখে জল দিয়ে তাকে একটু জল খেতে দিই। মনে হয় সে অজ্ঞান হয়ে গিয়েছিল। একটু পরেই কিন্তু সে সেখান থেকে চলে যায়। আর সে চলে যাবার পরে দুজন পুলিশ কনস্টেবল এদিকে দৌড়তে দৌড়তে আসে। যে লোকটা আমাদের এখানে পড়েছিল সেই লোকটাকেই তারা খুঁজছিল। ততক্ষণে লোকটা সামনে উল্টো দিকের দোকানে গিয়ে দাঁড়িয়েছে। পুলিশ কনস্টেবল গুলো সেখানে যায়, তার সাথে কিছু কথাবার্তা হয়। আমরা দেখতে পাই ওকে তল্লাশি করে ওই পুলিশগুলো, কিন্তু তারপরে যেন কিছুই না পেয়ে সেখান থেকে চলে যায়। ব্যাপারটা কি হয়েছিল তার কিছুই বুঝতে পারি না আমি। পুলিশ চলে যেতে বেশ কিছুক্ষণ পরে লোকটা আবার আমার কাছে আসে, তাকে জল দেওয়ার জন্য, জ্ঞান ফেরানোর জন্য আমাকে ধন্যবাদ জানিয়ে বেশ কিছুক্ষণ আমার পাশে বসে গল্প গুজব করে, কিন্তু তারপর হঠাৎ করেই যেন উঠে চলে যায়। যাওয়ার আগে একবার আমার ছাতাগুলো নেড়ে চেড়ে দেখছিল, কিন্তু কিছুই বুঝতে পারিনি বাবু। তার কথা শুনে আমি তেমন কিছুই বুঝতে পারলাম না, তবুও তাকে বললাম, যে বাবু তোমার কাছে সেদিন ছাতা সারাই করতে এসেছিল, সেই বাবু এখন হাসপাতালে ভর্তি রয়েছে। তার সবুজ রঙের ছাতাটার জন্য কেউ তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করেছে, তারপর নাকি ছাতাটা নিয়ে গেছে। তার অবস্থা ভালো নয়। যখন তখন যা কিছু একটা হয়ে যেতে পারে,
এবার বুঝলে কেন তোমায় এত জেরা করলাম আমরা? আমার কথা শুনে ছাতাওয়ালার মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠল। সে বলল, কিন্তু সামান্য ছাতার জন্য বাবু কেউ কাউকে খুন করেছে এরকম তো আগে শুনিনি। তোমার কথার মধ্যেই তোমার প্রশ্নের উত্তর আছে, বুঝলে? ওই ছাতাটা সামান্য নয়, তাই তোমায় বারবার বলছি একটু ভেবে দেখো। ছাতাটা তুমি সারাই করেছিলে, তার মধ্যে এমন কি কিছু দেখতে পেয়েছিলে? আচ্ছা, তুমি আমায় একটা কথা মনে করে বলো তো, সে যে ভদ্রলোক তোমার সামনে দাঁড়িয়েছিলেন যখন ঘটনাটা ঘটে, সে ভদ্রলোকের ছাতাটা তো তুমিই সারাই করেছিলে, তার মধ্যে কিছু দেখতে পেয়েছিলে? এখন মনে পড়েছে বাবু, ওই ভদ্রলোকের ছাতাটা সবুজ রঙেরই ছিল, কিন্তু তার মধ্যে আমি কিছুই দেখতে পাইনি। আমি একটা কিছু ধারণা করতে শুরু করেছিলাম, কিন্তু লোকটার কথা শুনে আমার সেই ধারণা মুহূর্তে নস্যাৎ হয়ে গেল। আমি বুঝতে পারলাম এখান থেকেই তেমন কিছুই পাওয়া যাবে না, তাই দাসবাবুর সাথে সেদিনের মতো বাড়ি ফিরে এলাম। সেদিন রাতেই জানতে পারলাম ভদ্রলোক মারা গেছেন, তাই ঠিক করলাম পরদিন সকালে আমি আর দাসবাবু মিলে সেই ভদ্রলোকের বাড়িতে যাব। একবার কথা বলতে হবে, না হলে কেসটায় কোনোভাবেই এখনো পৌঁছানো যাবে না। ব্যোমকেশ থামতে আমি বলে উঠলাম, ব্যোমকেশ, তুমি প্রথমেই বললে যে ওই ছাতাটা নিয়েই একটা সমস্যা ছিল, আর সেই সবুজ ছাতাটা বারবার ঘুরে ফিরে আসছে। তাহলে কি ওই ছাতাটা এই কেসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে? আগেই বলেছি অজিত, খুনটা হয়েছে ওই ছাতাটার জন্য, যদিও ইচ্ছাকৃতভাবে নয়। চুরি করার উদ্দেশ্যেই তার মাথায় আঘাত করা হয়েছিল, তবে ছাতাটা যে ঠিক কী কারণে চুরি করা হয়েছিল সেটা তখন আমরা ধারণা করতে পারিনি। আমি অনুমান করছিলাম ছাতার মধ্যে নিশ্চয়ই কিছু একটা লুকোনো রয়েছে, তবে সেটা যে আসলে ঠিক কী সেটা জানতে পেরেছিলাম আরও অনেক পরে। পরদিন সকালে দাসবাবুকে নিয়ে গিয়ে পৌঁছলাম অবিনাশবাবুর বাড়িতে। ভদ্রলোকের স্ত্রী আর একজন ছেলে রয়েছে। আমরা ভদ্রলোকের স্ত্রীর সাথে কথা বললাম। আমি প্রশ্ন করলাম, আপনার স্বামীর মৃত্যু হয়েছে এই মুহূর্তে, মানে আপনাকে এভাবে জেরা করাটা ঠিক নয়, কিন্তু আমরা চাইছি যদি কিছু লুকিয়ে থাকে তাহলে সেটা তাড়াতাড়ি খুঁজে বার করতে, নাহলে বড্ড দেরি হয়ে যাবে। না ব্যোমকেশ বাবু, আমিও চাই আমার স্বামীকে যারা এইভাবে খুন করলো তারা ধরা পড়ুক। আপনি কি জানতে চান বলুন? আপনার স্বামীর কোনো শত্রু আছে বলে আপনার মনে হয়? মানে কেউ এমনটা করতে পারে? সব শত্রুর কথা তো জানা যায় না ব্যোমকেশ বাবু, তবে যতদূর আমার স্বামী আমায় বলেছেন তাতে তার কাছ থেকে ওই ওই ছাতাটা নেওয়ার জন্য নাকি তাকে খুনি আক্রমণ করেছিল। কিন্তু ওই ছাতায় এমন এমন কী থাকতে পারে ব্যোমকেশ বাবু? ছাতাটা তো আমাদের বাড়িতে বহু দিন পড়েছিল, মাত্র দিন কয়েক আগে তিনি ওই ছাতাটা সারিয়ে নিয়ে এসেছিলেন। পুলিশ সন্দেহ করছে ছাতাটার ভেতরে কিছু একটা ছিল, এই ব্যাপারে আপনার কি মত? যদি কিছু থেকেও থাকে তাহলে সেই ব্যাপারে আমি জানি না ব্যোমকেশ বাবু। ছাতার ভেতরে কি থাকবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার স্বামীর মধ্যে ইদানিং কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন? আর তাছাড়া আপনাদের বাড়িতে অতি মূল্যবান কিছু ছিল যেটা লুকিয়ে রাখার প্রয়োজন হতো? না ব্যোমকেশ বাবু, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কাছে তেমন দামি কিছুই নেই যেটা লুকিয়ে রাখতে হবে। আর যদি রাখতেই হয় তাহলে বাড়িতে কোথাও রাখবো, না হলে ব্যাংকে রাখবো, ছাতার মধ্যে রাখতে যাব কেন? আমার প্রশ্নগুলো আপনার কাছে অযৌক্তিক বলে মনে হচ্ছে, কিন্তু ছাতাটার ব্যাপারে আমাদের জানা দরকার, না হলে এই কেসে আমরা কিচ্ছু করতে পারবো না। ছাতাটা অতি সাধারণ, কয়েক বছর আগে আমি ওটা কিনে নিয়ে এসেছিলাম, তবে তবে সেটা এমন কিছু করতে পারে তা আমি সত্যিই ভাবিনি। তার মানে আপনারা তেমন কিছুই জানেন না, তবে সম্প্রতি ছাতাটা সারাতে যাওয়ার সময় ছাতাওয়ালার কাছে কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটেছিল। তার কথা কি আপনার স্বামী আপনাকে বলেছেন? হ্যাঁ ব্যোমকেশ বাবু, উনি বলেছিলেন ছাতাটা যেই দিন সারাতে গিয়েছিলেন সেই দিন একটা লোক নাকি হঠাৎ করে রাস্তার পাশে অজ্ঞান হয়ে যায়। তখন ছাতাওয়ালা এবং উনি মিলেই নাকি তার সেবা শুশ্রূষা করে সুস্থ করেন তাকে। তবে একটু পরেই নাকি লোকটার সঙ্গে পুলিশের দুজন কনস্টেবল কথাবার্তা বলছিলেন। উনি সন্দেহ করেছিলেন লোকটা বোধহয় কোনো অপরাধী হলেও হতে পারে। তবে একটু পরেই নাকি পুলিশের লোক দুটো তাকে ছেড়ে দিয়েছিলেন। তখন তিনি আবার সেইখানে ফিরে এসেছিলেন। উনি ছাতা নিয়ে চলে আসার আগ পর্যন্ত লোকটা নাকি ওখানেই ছিল। ঠিক আছে, যদি আপনার তেমন কিছু মনে পড়ে তাহলে অবশ্যই আমায় কিংবা পুলিশকে জানাবেন। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা চেষ্টা করছি অপরাধীকে ধরতে। অবিনাশবাবুর ছেলের বয়স খুব একটা বেশি নয়, বড়জোর 15-16 হবে।
তাই তাকে জিজ্ঞাসাবাদ করার মতো তেমন কিছু ছিল না। সে অবাক হয়ে আমাদের দেখছিল। বোধহয় বাবা মারা যাওয়ার শোক সে তখনও সামলে উঠতে পারেনি। আমরা সেখানে চলে এলাম, তবে বুঝতে পারছিলাম না এই কেসটা কিভাবে তদন্ত করব। তারপরে কিন্তু হঠাৎ করে একটা নতুন খবর পাওয়া গেল। শহরে একটা সোনার দোকানে চুরি হয়েছে। তবে সবথেকে বড় আশ্চর্যের ব্যাপার হলো, সেই সোনার দোকানের বাইরে দরজা ভেঙে ভিতরে ঢুকলেও সেই দোকানের দেরাজের চাবি যে চোর কোথায় পেয়েছিল সেটাই বোঝা যাচ্ছিল না। চোরের কাছে দেরাজের চাবি ছিল, সে বাইরের দরজা ভেঙেছিল, অথচ ভেতরে দেরাজের দরজা ভাঙেনি, চাবি নিয়ে খুলেছিল। এমন একটা খবর পেয়ে আমি আর দাসবাবু সেখানে গিয়ে পৌঁছলাম। আমার কেমন যেন মনে হচ্ছিল এই কেসটার সাথে এই চুরির কেসের কোনো একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে। দোকানদার ভদ্রলোকটি বেশ ভেঙে পড়েছিলেন। তার অনেক টাকা এবং সোনাদানা চুরি হয়ে গিয়েছিল। প্রথমেই তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হননি, পরে বোধহয় আমার কথা শুনেই দেখা করতে চেয়েছিলেন। অজিত, তুমি জানো আমি সত্য অন্বেষণে সামান্য নাম করতে পেরেছি, তাই আমার উপর মানুষ সামান্য ভরসা করে। তিনি আমার সাথে দেখা করতে চাইলেন। সেই মতো তার বাড়িতে গিয়ে পৌঁছলাম, কারণ দোকান তখন বন্ধ ছিল। ভদ্রলোক আমাদের বসতে দিলেন, তারপর আমাদের জন্য চায়ের ফরমাইশ করলেন। তারপর বললেন, ব্যোমকেশ বাবু, কি হয়ে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানতে পেরেছি আপনার দোকানের বাইরের দরজা ভাঙা ছিল, কিন্তু দেরাজের দরজা ভাঙা হয়নি। দেরাজ চাবি দিয়ে খোলা হয়েছে। তাহলে আপনার দোকান থেকে চাবিটা বাইরে গেল কি করে? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? কাকে সন্দেহ করি বলুন তো? তবে চাবিটা যে চুরি গেছিল তার একটা ধারণা আমি করতে পেরেছিলাম। কয়েকদিন আগেকার কথা, দোকানে বসে রয়েছি, কর্মচারীরা কাজ করছে, আমার চাবিটা ড্রয়ারে থাকে। একজন লোক হঠাৎ করে দোকান থেকে দৌড়তে শুরু করে। দোকানে আশেপাশেই পুলিশ কনস্টেবল ছিল। আমার মনে হলো সে যেন কিছু চুরি করে দৌড়তে শুরু করেছে। তখন পুলিশ কনস্টেবলদের সেগুলো বলতেই তারা লোকটার পিছু পিছু যায়। কিন্তু অনেকক্ষণ পরে তারা ফিরে এসে জানায় লোকটার কাছ থেকে নাকি কিছুই পাওয়া যায়নি। আমার দেরাজের চাবি দুটো ড্রয়ারে থাকতো, একটা চাবি যে নেই সেটা তখনও আমি খেয়াল করিনি। সেদিনের মতো দোকান বন্ধ করে দিই। আজ সকালে যখন চুরিটা হয় তখন ড্রয়ার খুলে দেখি সেখানে একটা চাবি নেই। সেটার ব্যাপারে কর্মচারীদের জিজ্ঞাসা করি, কিন্তু তারা বলে তারা কিছুই জানে না। কাউকে সন্দেহ করতে পারি না ব্যোমকেশবাবু, সবাই তো অনেক দিনের লোক, তারা এমন কিছু করবে না। আর টাকাপত্র গয়নাগাটি তাদের সামনেই রাখা থাকে, চুরি করলে তারা যে কোনো সময় চুরি করতে পারে। এভাবে চুরি করবে কেন? তার কথা শুনে হঠাৎ করে অবিনাশবাবুর কথা মনে পড়ে যায়। সেদিনও একজন দৌড়তে দৌড়তে সেখানে গিয়ে পৌঁছেছিল, যার পিছু পিছু পুলিশ কনস্টেবলগুলোও এসেছিল, কিন্তু তার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। তাহলে এই মহাজনের দোকানের দেরাজের চাবি যদি চুরি যায়, তাহলে সেটা ওই ভদ্রলোকের কাছে পাওয়ার কথা হলেও সেটা তো পাওয়া যায়নি। আপনি নিশ্চিতভাবে বলতে পারেন চাবিটা কবে চুরি গেছিল? সেটাই তো বুঝতে পারছি না। ড্রয়ারের মধ্যে সব চাবিগুলো একটা মাত্র রিংয়ে জোড়ানো থাকে। দেরাজের আরও একটা চাবি আলাদা থাকে। যদি কখনো এই চাবিটা হারিয়ে যায় তাহলে ওই চাবিটা কাজে লাগবে। কিন্তু চাবিটা যে নেই সেটা আজ সকালেই দেখতে পাই। এখন আমি কি করব ব্যোমকেশবাবু? হ্যাঁ, আমার অনেকগুলো টাকার যে লোকসান হয়ে গেল। আপনার দোকানের কর্মচারীদের সাথে আমি একটু কথা বলতে চাই। আশা করি আজ সেটা সম্ভব নয়। কাল আপনি দোকান খুলুন, তারপরে আমি আপনাদের কর্মচারীদের সাথে একটু কথা বলি। আশা করি সেখান থেকে কিছু জানতে পারলেও জানা যাবে। ব্যোমকেশ থামতেই আমি বললাম, তুমি কি অনুমান করছিলে বলো তো? তার চাবিটা কোথায় গেল? আর এই চুরির পিছনে কি তুমি কর্মচারীদের হাত আছে বলে মনে করছো? সেটা হতেই পারতো অজিত। তদন্তের ক্ষেত্রে সবাইকে সন্দেহ করতে হয়। কোন বাড়িতে চুরি হলে কিংবা খুন হলে সে বাড়ির প্রত্যেকে যে সন্দেহের তালিকায় থাকে সেটা হলো তদন্তের প্রথম নিয়ম। কাউকে সন্দেহের বাইরে রাখা যাবে না। তাই আমি মনে করেছিলাম কর্মচারীরা এর মধ্যে থাকলেও থাকতে পারে। পরদিন সকালে দাসবাবুর সাথে আমি সেই দোকানে গিয়ে পৌঁছে এবং সব কর্মচারীদের সাথে আলাদা আলাদা করে কথা বলি। দোকানের একপাশে এক একজনের সাথে আমি কথাবার্তা বলি, তবে সবাই একই রকম কথা বললই। একজন কিন্তু আমায় একটা নতুন তথ্য দিতে পেরেছিল। সে কথাটাই শোনো। যে কর্মচারী সেদিন ওই লোকটাকে পালাতে প্রথম দেখেছিল সে বলল, ব্যোমকেশবাবু, লোকটা দোকানের মধ্যে ঢুকে এদিক ওদিক ঘোরাফেরা করছিল।
বারবার বাবুর ড্রয়ারের কাছে যাচ্ছিল। আমি তাকে নজরে নজরে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো সে ড্রয়ারের দিকে একবার হাত বাড়িয়ে তারপর ছুট্টে বাইরে বেরিয়ে গেল। কিন্তু সে সেখান থেকে কিছু নিয়েছে বলে তো আমার মনে হলো না, কারণ আমি যখন তাকিয়েছি তখন সেটা বন্ধ ছিল। তারপরেই লোকটার পিছু পিছু কনস্টেবল দুজন যায়, কিন্তু তারাও নাকি কিছুই পায়নি। এবার আপনি বলুন, এভাবে কি কাউকে সন্দেহ করা যায়? কিন্তু লোকটা পালালো কেন, আর তাকে কি তুমি চেনো? লোকটার মুখ চেনা, বোধহয় আশেপাশে কোথাও থাকে, আমাদের দোকানে মাঝে মাঝে আসতো। তবে কনস্টেবল দুজন সে ব্যাপারে কিছু জানলেও জানতে পারে। কর্মচারীর কথায় মনে হলো আমাদের এই কাজটা আরো আগেই করা দরকার ছিল, তাই সেখান থেকে বেরিয়ে এলাম। আশাটাকে দোকানের মালিককে আশ্বস্ত করে এলাম আমরা চেষ্টা করছি ব্যাপারে যতটা সম্ভব জানা যায়। আসলে ওই কর্মচারী সঠিকভাবে বলতে পারছিল না ওই লোকটি ড্রয়ার থেকে কিছু নিয়েছে না নেয়নি, আর তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। ব্যাপারটা নিয়ে আমি নতুন করে ভাবতে শুরু করেছিলাম, তাহলে কি ড্রয়ার থেকেই সেই চাবিটা চুরি হয়েছিল? এরপর 2 দিন কিন্তু একরকমভাবে কেটে গেল, নতুন কিছুই জানতে পারলাম না। সে কনস্টেবল দুজনের খোঁজ করতে লাগলাম, তবে কলকাতা শহরের বুকে 2জন কনস্টেবলকে খুঁজে বার করা সহজ কাজ নয়। তবে দাসবাবুর জন্য সেই কাজটা সহজ হয়ে গেল। দাসবাবু সেদিন টেলিফোন করে জানালেন যে সে 2জন কনস্টেবলের খোঁজ পাওয়া গেছে, আর তারা জানিয়েছে যে লোকটাকে তারা চেনে। লোকটা একজন দাগী আসামি, চুরি ডাকাতে এই সমস্ত কাজের জন্য এর আগেও কয়েকবার জেল খেটেছে। সেদিন তাকে ওভাবে বেরিয়ে পড়তে দেখে আর দোকানের লোকেদের কথায় সন্দেহ হতে তার পিছু তারা নিয়েছিল, কিন্তু তার কাছে নাকি কিছুই পাওয়া যায়নি। তখন যদি দোকানদারের সন্দেহ হতো যে চাবিটা নেই, তাহলে হয়তো কিছু একটা করা যেত, কিন্তু এখন বড্ড দেরি হয়ে গেছে। দাসবাবুকে লোকটার খবর নিতে বললাম এবং তার উপর নজর রাখার কথা বলে দিলাম। একটা সম্ভাবনা আমার মাথার মধ্যে উঁকি মারছিল, তবে শেষে গিয়ে দেখা গেল আমার সেই সম্ভাবনাটাই ঠিক। তার মানে ওই লোকটাই চাবিটা চুরি করেছিল, আর তারপর সুযোগ বুঝে রাতের বেলা দোকানের দরজা ভেঙে ঢুকে টাকা পয়সা গয়না সমস্ত কিছু চুরি করে, তাই তো? হ্যাঁ অজিত, লোকটার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পরে আমি আর দাসবাবু তাকে অনুসরণ করি। একদিন সন্ধ্যের দিকে বাড়ি থেকে বেরিয়ে কোথাও একটা যাচ্ছিল, আর আমরা তাকে অনুসরণ করছিলাম। বেশ কিছুক্ষণ পরে সে হয়তো বুঝতে পারে তার পেছনে কেউ রয়েছে, তাই সে থমকে দাঁড়িয়ে পেছনে তাকায়, তারপর হঠাৎ করে দ্রুত গতিতে হাঁটতে শুরু করে। আমরা তখন অন্ধকার থেকে বেরিয়ে এসে তার পিছু পিছু এগিয়ে যাই। বেশ কিছুটা যাওয়ার পরে দাসবাবু রিভলভার বার করে বলে, ওখানেই দাঁড়াও, নড়াচড়া করলে কিন্তু গুলি চালাবো, দাঁড়াও বলছি। লোকটা রিভলভারের কথা শুনেই বোধহয় থমকে দাঁড়িয়েছিল। আমরা তার কাছে এগিয়ে যেতেই সে বলল, কি হয়েছে স্যার? আমি কি করেছি? এমন কিছুই করনি, শুধু একটা ছাতা চুরি করেছ, একটা সবুজ রঙের ছাতা। লোকটার মুখটা সামান্য যেন গম্ভীর হয়ে গেল, তারপরে সে আবার স্বাভাবিক গলায় বলল, সবুজ রঙের ছাতা? কিন্তু সেই ছাতা তো আমার বাড়িতে আছে স্যার। তাহলে তাহলে আমি আর একটা ছাতা চুরি করতে যাব কেন স্যার? তাই নাকি? তোমার কাছে ছাতা রয়েছে? চলো তো একটু তোমার ছাতাটা আমায় দেখাবে। এখানে আমি একটা অনুমান করেছিলাম। আমার কেমন যেন মনে হয়েছিল লোকটা ছাতাটা সহজে হাতছাড়া করবে না, কারণ চুরি করার পরে তার চাবিটা লুকিয়ে রাখা দরকার হতে পারে। এমনটা হতেই পারতো সে চাবি এবং ছাতা দুটোই ফেলে দিল, কিন্তু আমার কেমন যেন অনুমান হয়েছিল সে সেটা রেখে দেবে। তাই তার সাথে তার বাড়িতে গিয়ে যখন তার ছাতাটা আমায় দেখালো, তখন দেখতে পেলাম সেটা কালো রঙের একটা ছাতা, আর বুঝতে পারলাম সে ছাতাটা কোথাও ফেলে দিয়েছে, এমনকি চাবিটাও তার কাছে নেই। তবে এভাবে অপরাধ প্রমাণ করা যাবে না। যদিও তাকে সেই 2জন কনস্টেবল দেখেছে, এমনকি দোকানের লোকেরাও দেখেছে, তাকে তাদের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাতে পারলে তারা অবশ্যই তাকে চিনতে পারবে, এমনকি সেই ছাতাওয়ালাও চিনতে পারবে। তাই বললাম, সেই ছাতাওয়ালাকে মনে আছে তো? সেই ছাতাওয়ালা কিন্তু তোমাকে অবিনাশবাবুর ছাতার মধ্যে চাবিটা লুকিয়ে রাখতে দেখেছিল। চুরি হওয়ার পরে সেই কিন্তু পুলিশের কাছে এসে তোমার কথা বলেছে। তোমার বাঁচার কিন্তু কোনো রাস্তা নেই, এখন ভালোই ভালো অপরাধ স্বীকার করে নাও। আমি জানতাম তাকে সহজে অপরাধ স্বীকার করানো যাবে না, কিন্তু এই কথাটা বলতেই সে কেমন যেন চমকে উঠল। আমি সেই সুযোগ নিয়ে আরো বলতে লাগলাম, যে দোকানে তুমি চুরি করেছো সেই দোকানের একজন কর্মচারী তোমায় দেখেছে। তাছাড়া সেদিন জ্ঞান হারাবার নাটক করার পরে যে চায়ের দোকানে তুমি বসেছিলে, সেখানকার লোকেরাও কিন্তু তোমায় শনাক্ত করতে পারবে। এরপর কিন্তু তোমার বাঁচার আর কোনো রাস্তা নেই। এখন ভালোই ভালোই বলো, তাহলে কিন্তু তোমার শাস্তি যাতে কিছুটা কম হয় সেই চেষ্টা আমি করতে পারি। এই কথায় বোধহয় লোকটা সামান্য আশ্বস্ত হলো। আমার দুটো পা জড়িয়ে ধরে বলল,
আমায় ক্ষমা করে দিন স্যার, আমায় ক্ষমা করে দিন। আমি সব কিছু ফিরিয়ে দেবো। কিছু টাকা আমার এর মধ্যে খরচ হয়ে গেছে, কিন্তু যা আছে তা সবটাই আমি ফিরিয়ে দেবো। আমি তাকে আরো ভয় দেখালাম, বললাম, যে ভদ্রলোকের মাথায় তুমি আঘাত করেছিলে সে কিন্তু মাটিতে পড়ে যাওয়ার সময় তোমায় দেখতে পেয়েছে। এখন পুলিশের কাছে গিয়ে তুমি সবটা স্বীকার করো, না হলে কিন্তু সে তোমায় শনাক্ত করবে আর তার মাথায় আঘাত করার জন্য তোমার শাস্তি বাড়বে। লোকটা বোধহয় তখনও জানতো না অবিনাশবাবু মারা গেছেন, তাই সেই সুযোগটা আমি নিলাম। তাকে পুলিশের কাছে নিয়ে গিয়ে সমস্তটাই তার মুখ থেকে বার করলাম। তাকে জেলে আটকে রাখা হলো এবং তার কথা মতো তার বাড়ি থেকে উদ্ধার করা হলো সেই টাকা পয়সা আর গয়নাগাটি। তবে সবটাই ভালোভাবে মিটলেও অবিনাশবাবুর জন্য আমি কেমন চিন্তিত হয়ে পড়েছিলাম। তার মানে খুনটা অকারণেই হয়েছিল। আসলে চুরির পরিকল্পনার মাঝে অবিনাশবাবুর কাছে চাবি চলে যাওয়ায় তাকে খুন হতে হলো, তাই না? ব্যাপারটা এমনই হয়েছিল অজিত, তবে মাঝখান থেকে শুধু শুধু অবিনাশবাবুর মৃত্যুটা হয়। সে লোকটার উপর নজর রেখে জেরা করে অনেক কিছু জানতে পারা যায় এবং চাপের মুখে এসে সমস্তটাই স্বীকার করে নেয়। আসলে সেদিন যখন চাবিটা নিয়ে এসে পালাচ্ছিল তখন ছাতার দোকানটা দেখে সে একটা মনে মনে ফন্দি করে। সে তখন অজ্ঞান হবার নাটক করে। যখন তাকে সেবা শুশ্রূষা করে ওরা ছাতার দোকানের ওখানে রেখেছিল, তখন সে সুযোগ বুঝে ওই সবুজ রঙের ছাতাটার মধ্যে চাবিটা লুকিয়ে ফেলে। চাবিটা বেশ ছোট, খুব সহজে দেখা যায় না। চাবিটার সাথে একটা ছোট্ট দড়ি ছিল। সেই দড়িটা দিয়ে চাবিটা ছাতার ছিপের মধ্যে সে একটা ফাঁকে আটকে ফেলে, যেটা হয়তো দোকানদার কিংবা অবিনাশবাবু কেউই দেখেননি। মনে রাখবে, লোকটা চোর, তাই এই সমস্ত হাত সাফাইয়ের কাজ তার কাছে অতি সহজ। তারপর যখন তাকে তুলে দেয় ওরা দুজন, তখন কনস্টেবল সেখানে আসে। চাবিটা এর মধ্যেই ছাতায় লুকিয়ে ফেলা হয়েছে, তাই তার কাছ থেকে কিছুই পাওয়া যায় না। কনস্টেবল দুজনে ভাবে সে হয়তো কিছুই চুরি করেনি। কনস্টেবল দুজনকে সেই লোকটা নাকি জানিয়েছিল সে অকারণেই এমনটা করেছে। সে আসলে একটু ভড়কে দিতে চেয়েছিল দোকানদারকে। তার কাছ থেকে কিছুই না পাওয়ার জন্য কনস্টেবলরা ওর কথা মেনে নিয়েছিল। সেই লোকটি তাড়াহুড়ে অবিনাশবাবুর ছাতার মধ্যে চাবিটা লুকিয়ে ফেলে। পরে কনস্টেবল চলে যেতেই ছাতার দোকানে এসে তার সাথে কথা বলতে বলতে সেই ছাতাটিকে খুঁজতে থাকে। তবে যখন দেখে সেই ছাতাটা নেই, তখন সে বুঝতে পারে অবিনাশবাবুই সেটা নিয়ে গেছে। তারপরে সে অবিনাশবাবুকে খোঁজার জন্য হয়তো 2 দিন নষ্ট করেছিল। 3য় দিনে তাকে পেয়ে যায়। তার দুর্ভাগ্যবশত সেদিন সন্ধ্যাবেলা অবিনাশবাবুর বাড়ির বাইরে বেরিয়েছিলেন ছাতাটা নিয়ে। অবিনাশবাবুকে তো আর সে গিয়ে বলতে পারে না, আপনার ছাতায় আমি চাবি লুকিয়েছি, ওটা আমায় ফেরত দিন। তাই তার মাথায় আঘাত করে চাবিটা নেওয়ার পরিকল্পনা সে করেছিল, কিন্তু উত্তেজনার বশে মাথায় আঘাতটা একটু বেশি হয়ে যায়। তখন সে ছাতাটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর চাবি বের করে অপেক্ষা করতে থাকে চুরি করার জন্য। সুযোগ বুঝে চুরিটা করে, কিন্তু এর মধ্যে অবিনাশবাবু মারা যায় আর তাই আমাদের সন্দেহটা ওভাবে হয়। লোকটা আগেও জেল খেটেছিল, তার কাছে এসব কোনো ব্যাপার নয়। সে আবার জেল খাটে, তবে এবার তার শাস্তিটা বেশি হয়েছিল, কারণ অনিচ্ছাকৃত একটা মৃত্যু তার হাতে হয়েছে। ব্যোমকেশ চুপ করতেই আমি বলে উঠলাম, তার মানে ওই ছাতাটার জন্যই অবিনাশবাবুর মৃত্যু হয়েছিল? যদি সেদিন ওই লোকটা ছাতার মধ্যে চাবিটা না রাখতো, তাহলে অবিনাশবাবুর মৃত্যুটা হতো না। ঠিক এই কারণেই বলেছিলাম অজিত, এই কারণেই বলেছিলাম ছাতার জন্যই একটা খুন হয়েছে। তবে সেই লোকটার কাছে পরে টাকা পয়সা এমনকি গয়নাগাটি সবকিছু উদ্ধার করা হয়েছে। মহাজনও আমার উপরে বেশ খুশি হয়েছিলেন। তিনি আমাকে এসে তদন্তের জন্য বেশ কিছু খরচও দিয়েছিলেন। আমার আপত্তি থাকলেও তার বারবার পীড়াপিড়িতে তা নিতে বাধ্য হয়েছি। তবে এর মধ্যে দাসবাবুকে নিয়ে একদিন আমি অবিনাশবাবুর স্ত্রীর কাছে গিয়েছিলাম। তাকে সমস্ত কথাই জানিয়ে এসেছিলাম যে আসলে গোটা ব্যাপারটা কি হয়েছে, এমনকি তার স্বামীর হত্যাকারী ধরা পড়েছে। সত্যি বলতে তার খুশি হওয়ার মতো অবস্থা ছিল, তবু তিনি সন্তুষ্ট হয়েছিলেন যে অপরাধী শাস্তি পাবে। খুব একটা ভালো লাগেনি অকারণে একটা মানুষের মৃত্যু হয়েছিল, যতই অপরাধী ধরা পড়ুক না কেন। তবু সে যাই হোক, তুমি সে সময় ব্যস্ত ছিলে বলে তুমি এই কেসে আমার সঙ্গে থাকতে পারো না। এখন তো গোটা ব্যাপারটাই তোমায় জানালাম। কেসটা 2 দিন আগেই শেষ হয়ে গেছে। আদালতে সেই অপরাধীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সময় সেই দোকানদারকে নিয়ে যাওয়া হয়েছিল, এমনকি সেই কনস্টেবল দুজনও তখন হাজির ছিল। 2-একটা ব্যাপারে আমাকেও কাঠগড়ায় উঠতে হয়েছিল, তবে কেসটা যে শেষ হয়েছিল সেটাই বড় কথা। ব্যোমকেশ চুপ করতেই একটু পরে বৌঠান ঘরে ঢুকলো। তারপর বলল, এটা কিন্তু ঠিক নয় ঠাকুরপো, একা একা গল্প শুনছো আর আমি বাদ। এটা তো মেনে নেওয়া যাবে না। গল্প নয়, আসলে এর আগে যে কেসটা তদন্ত করছিলাম সেই ব্যাপারে অজিতকে বলছিলাম। ও তো তখন ভীষণ ব্যস্ত ছিল, তাই এই কেসে থাকতে পারিনি।
তবে আশা করছি 2-1 দিনের মধ্যে নতুন একটা কেসে আমাদের নেমে পড়তে হবে। তার মানে তার মানে কি তোমাদের হাতে নতুন কোনো কেস এসেছে? এক ভদ্রলোক টেলিফোন করে জানিয়েছেন তিনি একটা সমস্যায় পড়েছেন, আর তাই কাল সকালে হয়তো তিনি আমাদের বাড়িতে আসতে পারে। এখন সমস্যা যখন, তাতে মাথা ঘামানোর কোনো জায়গা থাকলে অবশ্যই আমি কেসটা হাতে নেব। আর এবার কথা দিচ্ছি সত্য, এই কেসে প্রথম থেকে সমস্ত কিছুই তুমি জানবে। ব্যোমকেশের কথায় বৌঠান অদ্ভুতভাবে ব্যোমকেশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, সে তোমায় কি আমি আর চিনি না? তুমি এখন এসব বলছো, তবে পরে কাজের সময় আর কিছুই হবে না। থাক, তোমাদের কেসের ব্যাপারে আমায় কিছু বলতে হবে না। আমি চললাম, আমার অনেক কাজ, তোমরা থাকো। বৌঠান আমাদের আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে চলে গেল। আমি গোটা ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না। তারপর হঠাৎ করে মনে হলো বোধহয় বৌঠানের সাথে ব্যোমকেশের কোনো একটা ব্যাপার নিয়ে সামান্য মন কষাকষি হয়েছে। তাই একটু হেসে উঠে বললাম, ব্যোমকেশ, আকাশে মেঘ করেছে নাকি? হ্যাঁ? শুধু মেঘ নয় অজিত, কাল রাতে বৃষ্টিও হয়ে গেছে। ব্যোমকেশ কথাগুলো কিন্তু হেসে বলল না, তার মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। তাই দেখে আমি বললাম, কি হয়েছে বলো তো? দাদা চিঠি লিখেছেন, যেতে হবে, তাই নিয়ে একটু। তবে তুমি বলো অজিত, এখন কি যাওয়া সম্ভব? সেটা ওনাকে কে বোঝাবে? আমি বুঝতে পারছিলাম এই ব্যাপারে আমার কিছুই করার নেই। ব্যোমকেশের একটা কেস শেষ হওয়ার সাথে সাথে আরও একটা কেস যেখানে এসে পড়েছে সেটা বুঝতে পারছিলাম। তাই আমি আর ব্যোমকেশ অপেক্ষা করতে লাগলাম পরদিন সকালের জন্য। পরদিন সকালে ব্যোমকেশ আর আমি তার ঘরে বসে চা খাচ্ছি, এমন সময় পুঁটিরাম ঘরে ঢুকে বলল, আগে দাদাবাবু, আর তোমার সাথে একজন দেখা করতে ইচ্ছেন। ব্যোমকেশের কথা আমি জানি না, তবে আমি অধৈর্য হয়ে অপেক্ষা করছিলাম যদি এটা সেই ভদ্রলোকই হয় তাহলে তার চোখে চশমা আছে কিনা দেখার জন্য। সিঁড়ি দিয়ে পায়ের শব্দ উপরে উঠে আসছিল, আর আমার অপেক্ষাটা যেন বেড়েই চলেছিল।